শেখ হাসিনার যে সরকার বিরোধী অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী যে উস্কানিমূলক যে বক্তব্যগুলো সেগুলো ভারত সমর্থন করে না এমন একটি বিবৃতি আমরা গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা লক্ষ্য করেছি। এর বাস্তবায়ন কবে দেখব সেটা আসলে সময়ের ব্যাপার, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কে যে গত 4 মাসের যে প্রভাব সেটি কোন দিকে যাচ্ছে এখন পর্যন্ত আপনার কাছে মনে হয়? দেখেন, যতই তারা এই কথা বলুক না কেন, তারা কিন্তু বাংলাদেশ সরকারকে সহযোগিতা করছে না। তারা নানানভাবে সেখান থেকে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, এবং এই ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত এবং বিজেপি নিজেই জড়িত, নরেন্দ্র মোদী নিজেই জড়িত। দেখেন, তার একজন নেতাকে দিয়ে সে সীমান্ত অবরোধ করছে, নানান ধরনের বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য দেওয়াচ্ছে। যদি এটি সরকারের বক্তব্য না হয় তাহলে ওই নেতাকে অবশ্যই বিজেপি বহিষ্কার করত। সেই শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত বহিষ্কার করে নাই। এবং একই সাথে দেখেন যে বিজেপির অন্যান্য নেতারাও কিন্তু বিভিন্ন সময়ে বাংলাদেশকে নিয়ে নানান ধরনের চক্রান্তমূলক বক্তব্য দিয়েছে। আমার কথা হলো যে শেখ হাসিনা সেখানে বসে প্রতিনিয়ত তিনি অডিও ফাঁস করছেন। তাকে কেন বিজেপি সরকার তলব করছে না? তাকে কেন হেফাজতে নেওয়া হচ্ছে না? তাকে আপনি একটি রাজপ্রাসাদে রাখবেন আর আপনি শুধুমাত্র বক্তব্য দিবেন যে আমরা আমাদের সরকারের মাধ্যমে এই বক্তব্য প্রদান করাচ্ছি না। তিনি নিজেই তার ডিভাইস ব্যবহার করার মাধ্যমে এ ধরনের বক্তব্য দিচ্ছেন। এটি আসলে খুবই হাস্যকর। আমরা মনে করি যদি ভারত মনে করে বাংলাদেশের সাথে তারা যথোপযুক্ত সম্পর্ক তৈরি করবে, ন্যায্যতার সম্পর্ক তৈরি করবে, জনগণের সাথে জনগণের সম্পর্ক তৈরি করবে, তাহলে অবশ্যই ভারতের উচিত এখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, এবং একই সাথে শেখ হাসিনা সেখানে আশ্রয় নেওয়ার পরে কিভাবে এইভাবে একের পর এক অডিও ফাঁস করার মাধ্যমে বাংলাদেশের যে জনগণের সরকার সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আপনি দেখেন যে আগামীকাল 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর, এই দুটি দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা করেছে। এর আগে আমরা দেখেছি যে 10 নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ কিন্তু মাঠে নামার পায়তারা করেছিল এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু মাঠেও নেমেছিল। এখন শেখ হাসিনা একের পর এক অডিও কেন ফাঁস করে? তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য। যেহেতু তিনি ভারতে বসে প্রেস কনফারেন্স করতে পারেন না, যেহেতু বাংলাদেশের কোনো মিডিয়া সরাসরি তার বক্তব্য প্রচার করার কোনো সুযোগ নাই, এই জন্য একটি ষড়যন্ত্রের ছক তৈরি করেছে যে অডিও ফাঁসের নাটক, তার একজন নেতার সাথে একজন কর্মীর সাথে তিনি এইভাবে নাটক মঞ্চায়ন করছেন, আর সেগুলো বাংলাদেশের মিডিয়া সুন্দরভাবে ফলাও করে প্রচার করছে। বাংলাদেশেও তো আমরা দেখেছি হাসিনার পেতাত্তা মিডিয়া কর্মীরা, হাসিনার পেতাত্তা মিডিয়ার মালিক, এখনো পর্যন্ত কিন্তু গণমাধ্যমের সংস্কার হয়নি। হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছুটা হয়তো সংস্কার হয়েছে, কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেই মিডিয়ার মালিকানা এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। সেই যারা দালাল সাংবাদিক ছিল কয়জনকে, 3-4 জনকে হয়তো আপনি আইনের আওতায় এনেছেন, কিন্তু যারা বাংলাদেশের গণমাধ্যমকে ধ্বংস করেছে তার জন্য দায়ী কারা? তার জন্য দায়িত্ব সাংবাদিকদের একটি অংশ, যারা প্রধানমন্ত্রীর বিভিন্ন কনফারেন্সে গিয়েছেন, গণভবনে ঢুকেছেন, বঙ্গভবনে ঢুকেছেন, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। সেই তারাই কিন্তু আমরা দেখছি ছলে বলে কৌশলে তারা কিন্তু হাসিনার যে সংবাদ সেটি প্রচার করছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে আইন করে হাসিনার এই অডিও ফাঁসের যে নাটক এবং একের পর এক যে ফাঁস হচ্ছে এবং বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করছে, এটি আইন করে বন্ধ করতে হবে। বাংলাদেশের কোনো গণমাধ্যমে, কোনো সংবাদপত্রে, কোনো টেলিভিশনে, এমনকি ফেসবুক, এমনকি ইউটিউবে, সেখানে কোনোভাবেই হাসিনার এই অডিও প্রকাশ করা যাবে না। সেই আইন জারি করতে হবে, তাহলেই কিন্তু বাংলাদেশকে স্থিতিশীল রাখা সম্ভবপর হবে। অন্যথায় যে আগামীকাল এবং 16 ডিসেম্বর তারা যে মাঠে নামতে চায়, এখন তো সবার মধ্যে একটি দুশ্চিন্তা, সরকারও এক ধরনের দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। এখন কি মাঠে তাহলে আমরা থাকবো নাকি থাকবো না? আপনি জানেন যে 10 নভেম্বর আমরা কিভাবে প্রত্যেকটা জায়গায় পাহারা বসিয়েছি, কিভাবে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু ছিলাম। এবারও কি তাহলে আমরা আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন না করে, আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে না জানিয়ে আমরা কি তাহলে রাজপথ পাহারা দিব? এইভাবে কতদিন? সুতরাং আমি মনে করি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করা, এবং যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত, যাদের ইন্ধন ছিল, আমরা তাদেরকে কিন্তু চিনি, জানি, আমরা দেখেছি তারা কি ভূমিকা রেখেছে, তাদেরকে ভারত থেকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। এটি এই সরকারের একমাত্র পথ, একমাত্র পদক্ষেপ। এর বাইরে যতগুলো পদক্ষেপ নেবে আমি মনে করি সেগুলো খুব বেশি কার্যকরী হবে না।